হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাবে তোমাদের প্রত্যেকের স্বাগত। আমি অর্ণব স্যার শুরু করতে চলেছি প্রথম চ্যাপ্টার ম্যাথামেটিক্সের, যেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে কি কি পড়তে হয়, পরীক্ষায় কি কি আসে, সেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ নাম্বার সিস্টেম চ্যাপ্টারের পরিধি অনেক বড়। তোমরা বিগত বছরের প্রশ্নগুলোকে যদি অ্যানালিসিস করো বিভিন্ন এক্সামে, তোমরা এটা পাবে যে নাম্বার সিস্টেম হলো এমন একটা টপিক যেখান থেকে প্রতি বছর প্রিলিমস মেন্সের যে কোনো এক্সামে ভরে ভরে প্রশ্ন আসে। তাহলে আমাদের নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা কতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট এটা আর বলার অপেক্ষা রাখে না। নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা এতটাই ভাস্ট, যদি আমরা এটাকে সঠিকভাবে কভার না করি তাহলে কোনো না কোনোভাবে আমাদের একটা বা দুটো কোয়েশ্চেন পরীক্ষায় ছেড়ে আসতে হতে পারে। তাহলে আমরা কিভাবে পড়ব? বাজার চলতি যে কোনো বইকে কি আমরা তুলে নিয়ে পড়া শুরু করব? উত্তর হচ্ছে না, কারণ কোনো বই কমপ্লিট নয়। তো তোমাদের প্রথমতেই শুরুতেই একটা কথা বলে রাখি যে এই সেশনটা তোমরা যদি মনোযোগ সহকারে করো তাহলে তোমাদের কমপ্লিট নাম্বার সিস্টেম হয়ে যাবে। কোনো রকম এদিক ওদিক মাথা ঘোরানোর দরকার নেই। যেটুকুনি পড়াবো পরীক্ষায় করবে, নিশ্চিন্তে প্র্যাকটিস করে যাবে, সমস্তটাই কভার হয়ে যাবে। তো চলো স্টার্ট করা যাক। নাম্বার সিস্টেম পড়ার আগে দু তিনটে কথা আরও। নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা পড়ার আগে তোমরা জানবে এই চ্যাপ্টারটার মধ্যে যে যে টপিক থেকে মেনলি প্রশ্ন আসে সেগুলোকে আমরা ভাগ করে নিয়েছি। যেমন ফার্স্ট হচ্ছে কি আমাদের বেসিক কনসেপ্ট অফ নাম্বারস বা সংখ্যার সাধারণ ধারণা, কনসেপ্ট অফ ডিভিসিবিলিটি বা বিভাজ্যতার ধারণা, নাম্বার অফ জিরোজ শূন্যের ধারণা, কনসেপ্ট অফ ইউনিট ডিজিট যেটাকে আমরা বলবো এককের ঘরের ধারণা, এছাড়া কনসেপ্ট অফ ফ্যাক্টরস বা উৎপাদকের ধারণা, কনসেপ্ট অফ রিমাইন্ডার্স ভাগশেষের ধারণা, এবং মিসলেনিয়াস প্রবলেম মানে যেগুলো কভার করলো না সেগুলোকে আমরা আর একটা ঝুড়িতে রেখে দিলাম, যেটাকে আমরা বলতে পারি মিসলেনিয়াস প্রবলেমস বা বিবিধ সমস্যা, যাতে আমাদের কোনো প্রবলেম পরীক্ষায় বাদ না যায়। এইভাবে আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা টাইপ অনুযায়ী আমরা সব কিছু কিন্তু কভার করব। তো ফার্স্টে আমরা থিওরিগুলোকে কভার করব, তারপরে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন সলভের মাধ্যমে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন সলভের মাধ্যমে কিন্তু আমরা চ্যাপ্টারটাকে মজবুত করে নেব। তো চলো, প্রথম যে কনসেপ্টটা আমরা পড়ব সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ নাম্বার বা নাম্বারের বেসিক কনসেপ্ট। ওকে, সো বেসিক কনসেপ্ট অফ নাম্বারের মধ্যে আমাদের কি পড়তে হয়? নাম্বার এবং নাম্বারের বিভাজন মানে ভাগ, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এখান থেকেও প্রশ্ন আসে। কারণ ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষাও প্রিলিমসে তোমরা যদি দেখো সেখানেও কিন্তু একটা ভালো সংখ্যক প্রশ্ন কিন্তু এই শুধুমাত্র বিভাজন থেকে এসেছে। এবং বিভিন্ন এক্সামে, পুলিশ সার্ভিসের এক্সাম, বিভিন্ন এক্সামে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সামে কিন্তু নাম্বারের বিভাজন থেকে প্রশ্ন এসছে। তো বেসিক কনসেপ্ট অফ নাম্বার বা নাম্বারের বিভাজন আমরা দেখে নিই একবার। নাম্বারকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, একটা রিয়েল নাম্বার, একটা ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার কোনগুলো একটু পরে আসি, আগে শুনে নাও তোমরা যে রিয়েল নাম্বার কোনগুলো। আসলে আমরা ছোটবেলা থেকে সংখ্যা রেখা পড়েছি, তোমাদের প্রত্যেকের মনে আছে সংখ্যা রেখা। একটা রেখা আমরা ছোটবেলায় আঁকতাম, তাই না? একটা রেখা আঁকতাম যেখানে মাঝখানেরটাকে আমরা শূন্য দিতাম, পরে 1 করে বাড়াতাম, 2 করে বাড়াতাম, 3 করে বাড়াতাম, এদিকে আমরা -1, -2, -3। তো এই রেখার উপরে যতগুলো পয়েন্ট প্লট করা যায়, মানে 0-র পরে 0.1 প্লট করতে পারি, 0.2 প্লট করতে পারি, কেউ 0.15 প্লট করতে পারে। তার মানে এই লাইনের উপরে যত পয়েন্টকে রাখা সম্ভব সমস্তটাই কিন্তু রিয়াল নাম্বারস, রাইট? সমস্তটাই কী হবে? রিয়াল নাম্বারস। আমি তোমাদের জন্য ছবিটা একটুখানি সরিয়ে আঁকছি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। দেখো, সো আমরা ছোটোবেলায় এরকম লাইন টানতাম না, এখানে 0 লিখতাম, 1 লিখতাম, 2 লিখতাম, আর এদিকে -1, -2 এভাবে লিখতাম। তো এটা ছিল সংখ্যা রেখার ধারণা। এই লাইনের উপরে যে কোনো জিনিস যেটা বসানো সম্ভব সেটা কি আমরা রিয়াল নাম্বার বলে ডাকবো, কারণ বাস্তব লাইফে আমরা এই পার্টিকুলার সংখ্যা নিয়ে কাজ করে থাকি।
তো একইভাবে এখানে একটা কথা বলা যেতে পারে যে রিয়াল নাম্বার তো স্যার বললেন, তো রিয়াল নাম্বার আমরা বুঝলাম, বাস্তব লাইফে রিয়াল নাম্বার নিয়ে কাজ করে থাকি সেটাও বুঝলাম। তো একে কি ফার্দার কোনো ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা রিয়েল নাম্বারকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় র্যাশনাল নাম্বার আর একটাকে বলা হয় ইর্যাশনাল নাম্বার। ক্লিয়ার? একটাকে বলা হয় র্যাশনাল নাম্বার, একটাকে বলা হয় ইর্যাশনাল নাম্বার। তো কিসের ভিত্তিতে ভাগ করা হলো যে হঠাৎ করে র্যাশনাল আর ইর্যাশনাল আমরা আলাদা করে ফেললাম? তো এর উত্তর হচ্ছে, আগে শুনে নাও র্যাশনাল আর ইর্যাশনালের বাংলা কথা কি। র্যাশনাল নাম্বারের বাংলা কথা হলো মূলদ সংখ্যা, আর ইর্যাশনাল নাম্বারের বাংলা কথা হলো অমূলদ সংখ্যা। র্যাশনাল নাম্বারকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, কিউ, এবং ইর্যাশনাল নাম্বারকে আমরা কিউ স্টার দিয়ে প্রকাশ করি। অনেক বইতে এটাকে রিয়াল নাম্বার মাইনাস কিউ দিয়ে প্রকাশ করা হয়। দুটো প্রকাশভঙ্গি আছে। ক্লিয়ার? তো র্যাশনাল নাম্বার আর ইর্যাশনাল নাম্বার ভাগটা হলো কিসের ভিত্তিতে? তো যে রিয়াল নাম্বারকে বা যে বাস্তব সংখ্যাকে আমরা পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারি, মানে কোনো একটা সংখ্যাকে আমরা লবে লিখব, কোনো একটা সংখ্যাকে হরে লিখব। অবশ্যই হরের সংখ্যাটা 0 হলে চলবে না, কারণ 0 যদি হয়ে যায় তাহলে সংখ্যার তো কোনো মানেই থাকলো না, সংখ্যার অস্তিত্বই থাকলো না, তাই না? তাহলে কোনো সংখ্যাকে যদি কিছু বাই কিছু বা পি বাই কিউ আকারে লেখা যায়, তাহলে সেই পার্টিকুলার সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা। দেখো তোমাদের উদাহরণ সহযোগে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। যেমন পি বাই কিউ, যেখানে কিউটা নন ইকুয়াল টু 0। দেখো অনেক সময় আজকের দিনে কি হচ্ছে, বিভিন্ন এক্সামে সেখানে আমাদেরকে ডেফিনেশন থেকেই প্রশ্ন দিয়ে দিচ্ছে, মানে একটা স্টেটমেন্ট বেসিসে প্রশ্ন দিয়ে দিচ্ছে। তা তোমাকে র্যাশনাল নাম্বারের ডেফিনেশন নিয়ে যদি জিজ্ঞেস করে নেয়, তোমাদের ক্লিয়ার থাকা উচিত যে পি বাই কিউ, কিউ নট ইকুয়াল টু 0, কারণ কোনো অপশানে কিউটা 0 থাকতে পারে, কোনো অপশানে নট ইকুয়াল টু 0 থাকতে পারে, কোনো অপশানে মেনশন না করাও থাকতে পারে, তাই না? তাই জন্য আমাদের কিন্তু একদম নিশ্চিত থাকতে হবে যে কিউটাকে নন জিরো হতে হবে, তবেই কিন্তু আমি সেটাকে র্যাশনালের ক্যাটেগরিতে ফেলতে পারবো। এবার প্রশ্ন হলো, উদাহরণ কি আছে স্যার? যেমন 7/9 যদি ভগ্নাংশে একটা নাম্বারকে লিখি, তো পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি 7 হচ্ছে আমার কাছে পি আর 9 হচ্ছে আমার কাছে কিউ। তো কিউ তো 0 নয়, তার মানে এই নাম্বারটা একটা মূলদ সংখ্যা। আমরা পয়েন্টের নাম্বারকেও দেখতে পারি, যেমন এখানে দেখেছি 0.12। 0.12 মানে আমরা ছোটোবেলা থেকে শিখেছি লবে আমাকে পয়েন্টের পরে সংখ্যাটাকে বসিয়ে নিতে হবে, আর পয়েন্টের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো আমাদের শূন্য বসাতে হবে, সামনে একটা 1। তো তার মানে এটা হচ্ছে আমার কাছে পি আর এটা হচ্ছে আমার কাছে কিউ। কারোর কাছে আপত্তি থাকার কোনো জায়গা নেই। সো পি আর কিউ যদি আমার কাছে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে আর কিউটা যদি নট ইকুয়াল টু 0 হয়ে থাকে, অবশ্যই 100 কখনো 0 হওয়ার তো পসিবিলিটিই নেই। তার মানে এটা একটা মূলদ সংখ্যা, কাটাকুটি করলেও নিচেরটা কখনো 0 হবে না, পসিবলই নয়। তার মানে কি হচ্ছে, এটা একটা মূলদ সংখ্যা। তো সেটাকেই কিন্তু আমি এখানে উদাহরণ সহযোগে দেখিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারছো 0.12কে। এছাড়াও আর এক ধরনের সংখ্যা আছে যেটা আমাদের এই কোর্সের সঙ্গে সঙ্গে আমরা শিখব, সেটা হচ্ছে কি 0.333333। দেখো রিপিটেশন আসছে, একটা প্যাটার্ন রিপিট হচ্ছে। তো এটা একটা বিশেষ ধরনের সংখ্যা যেটাকে আমরা পরে পড়ব। এই ধরনের সংখ্যাকে লেখা হয় 3/9। কেন 9 লিখছি, কি বৃত্তান্ত, সবগুলো আমরা একটু পরে দেখব, তাই চাপ নেওয়ার কোনো কারণ নেই। তাহলে এটাকে যেহেতু পি বাই কিউ ফরম্যাটে লেখা যায় এবং কিউ নট ইকুয়াল টু 0, তাই এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ইজি জিনিস, তেমন কিছু এখানে কিন্তু ভাববার জায়গাও নেই, শুধুমাত্র ডেফিনেশনগুলোকে আমরা ভালো করে রপ্ত করছি। এবার চলো দেখে নিই অমূলদ সংখ্যা কি। দেখো যদি আমি রিয়াল নাম্বারকে বা বাস্তব সংখ্যাকে মূলদ এবং অমূলদ দুটো ভাগে ভাগ করে থাকি, তাহলে অমূলদ সংখ্যার মানেটা 100% এটাই হবে, যেটা মূলদ নয় সেটা অমূলদ। তাহলে যেটা মূলদ নয়, তার মানে মূলদের ডেফিনেশন ছিল পি বাই কিউ আকারে যাকে লেখা যায় সেটা মূলদ। তাহলে অমূলদ হতে গেলে তাকে পি বাই কিউ আকারে লেখা যাওয়া পসিবল হলে চলবে না। তার মানে যে নাম্বারকে পি বাই কিউ ফরম্যাটে লেখা সম্ভব নয় তাকেই আমরা বলবো অমূলদ সংখ্যা। তো সেগুলো কোনগুলো? যেমন তোমাদের কাছে তোমরা অনেক সময় দেখেছো √3 আমাদের ক্ষেত্রে বিভিন্নভাবে ইউজ করতে হয়। কোথায়? যদি আমরা ট্রিগোনোমেট্রি ইউজ করি হাইট অ্যান্ড ডিস্টেন্সে, তখনও √3 আসে। সাইন কস যে তোমরা যদি পড়ে থাকো তো সেগুলো জানবে, না হলে তো তোমাদেরকে এই কোর্সে তোমরা পেয়েই যাবে।
বা √3 আর কোথায় লাগে, অনেক জায়গায় লাগে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে গেলে করণীর সেখানে হয়তো কোনো একটা উত্তরের শেষে √3 রয়ে গেছে। তো √3 মান আমাদের কাছে পরীক্ষা অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। যদি তোমরা কেয়ারফুলি খেয়াল করে থাকো যে √3 মান কি দেওয়া থাকে, যদি দেওয়া থাকে তাহলে দেখবে একটা পার্টিকুলার সংখ্যা যেটাকে বলা হয় এত দশমিক স্থান পর্যন্ত মান তোমার কাছে দেওয়া আছে, 1 সামথিং সামথিং সামথিং। তার মানে কি, তার পাশে লিখে দেওয়া আছে 3 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে 3 ঘরই তোমার কাছে দেওয়া আছে। তার মানে 4 নম্বর ঘরের অস্তিত্ব আছে, 5 নম্বর ঘরেরও অস্তিত্ব আছে, 6 নম্বর ঘরেরও অস্তিত্ব আছে, অ্যান্ড সো অন চলতে থাকবে। কিন্তু তোমার কাজের সুবিধার্থে তুমি তো অতগুলো ঘর নিয়ে কাজ করতে পারবে না, তাই তোমাকে অনলি 3টে ঘরের কথা বলে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে নাম্বারটা পয়েন্টের পরে চলতেই থাকছে, সেই নাম্বারটা কোথায় গিয়ে শেষ হচ্ছে আমিও জানি না বা কেউ জানে না। তাহলে যদি পয়েন্টের পরে কতগুলো ঘর আছে এটাই নিশ্চিত না হয়ে থাকে, তাহলে তাকে আমরা কিছু বাই কিছু কিভাবে লিখব? কারণ আমরা তো ওটাই শিখেছিলাম না, যতগুলো ঘর ততগুলো শূন্য আর একটা এক। তো সেই ঘর সংখ্যায় যদি না জানি তাহলে আমরা কি করে লিখবো, তাই না? তো সবসময় মনে রাখবে √3, √5 এই ধরনের যে কোনো প্রাইম নাম্বার, পরে আমরা পড়বো প্রাইম নাম্বার কি, তো এখন বলছি না। তো যে কোনো এই ধরনের নাম্বার যাকে আমরা √, বের করতে পারবো না, বা বের করলেও আমাদের সীমিত দশমিক স্থান পর্যন্তই বার করা সম্ভব, তো বা বের করে আমরা কাজ করতে পারবো, তো সেগুলোকে অমূলদ সংখ্যা বলি, কারণ সেগুলোকে p/q আকারে লেখা সম্ভব নয়। এর মধ্যে পপুলার যে এক্সাম ওরিয়েন্টেড যে এক্সাম্পলগুলো আছে, যেমন তোমাদের 2, √3, এছাড়া আছে কি পাই এবং ই। ঠিক আছে, তো এইগুলো পরীক্ষায় সব সময় কিন্তু তোমাদের রিপিটেশন হয়, তোমাদেরকে মাথায় রাখতে হবে। এ ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় ফেস করতে পারো যে পাই একটি কি ধরনের সংখ্যা। অপশানের মধ্যে তোমাদের থাকতে পারে মূলদ সংখ্যা, অপশানের মধ্যে তোমাদের থাকতে পারে জটিল সংখ্যা, অপশানের মধ্যে তোমাদের থাকতে পারে অমূলদ সংখ্যা, আর 4 নম্বর অপশানে ধরো থাকলো সবকটি, ঠিক আছে, বা কোনোটিই নয়। তো সেখানে তোমাদেরকে মার্ক করতে হবে পাই একটা অমূলদ সংখ্যা। কারণ ম্যাক্সিমাম ছাত্র এটা ভুল করে ফেলে যে পাই, যেটাকে আমরা বলে থাকি, আর পাইয়ের মানটা আমরা ম্যাক্সিমাম অঙ্কে ইউজ করে থাকি 22/7। তো অনেকের মধ্যে মিসকনসেপশন থাকে, অনেকে ভুল বুঝে থাকে, যে অনেকে ভেবে নেয় যে পাইয়ের মানটাই হয়তো 22/7। না, পাইয়ের মান হলো, তোমরা কোনো জায়গায় দেখে থাকবে 3.14 পাশে লেখা থাকে, অনেক সময় লিখতে ভুলে যায়, 2 দশমিক স্থান পর্যন্ত। এর অর্থ হলো পাইয়ের মান 3.14 ডট 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 চলতেই থাকবে। পাইয়ের মান আজও ক্যালকুলেশন চলছে, তার মানে পাইয়ের মান শেষ ডিজিট এখনও বের করা সম্ভব হয়নি। তার মানে কি, পাইকে কখনোই p/q আকারে লেখা সম্ভব নয়। তাহলে এই 22/7টা কি? আসলে পাই এমন একটা সংখ্যা বা এমন একটা জিনিস যেটা ম্যাথামেটিক্সের ক্যালকুলেশনে এবং ফিজিক্সের ক্যালকুলেশনে সর্বত্র ইউজ হয়। এত একটা দামি জিনিসকে যদি আমরা ইউজই না করতে পারলাম, তাহলে আমাদের কাছে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের অনেক নতুন নতুন টপিক অধরা থেকে যাবে। তাই জন্য আমাদের কাছে পাইয়ের ভ্যালুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তাই জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু যেটাকে আমরা ইউজ করতে পারবো দৈনন্দিন জীবনে, সেটার জন্য 22/7কে ইউজ করে থাকি। পাইয়ের মান কখনোই 22/7 নয়। তার মানে যেটা যার মানই নয় তাকে আমরা কি করে একসঙ্গে রাখতে পারি, তাই না? তাহলে পাই একটা অমূলদ সংখ্যা, 22/7 একটা মূলদ সংখ্যা, কিন্তু পাই আর 22/7 দুটো এক জিনিস নয়। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী যে পার্ট, যেখানে আমরা দেখতে হবে, যেটা হচ্ছে র্যাশনাল নাম্বারকে আবার ভাগ করা হয়। তো র্যাশনাল নাম্বারকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে তোমাদের ফ্র্যাকশনাল নাম্বার। তো ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা ব্যাপারটা একটুখানি বোঝানোর চেষ্টা করি। দেখো, র্যাশনাল নাম্বারের মধ্যে অনেক নাম্বার পাবে যেগুলো হচ্ছে গোটা গোটা, যেমন 1, 2, 3, 4, 5, 0, -1, -2, -3, -4, -5, এবং অনেক এমন নাম্বার পাবে যেগুলো 1.1, 1.2, 1.3, 1.11, 2.1, 2.22 এই ধরনের নাম্বার। দু ধরনের নাম্বার তুমি ক্লিয়ার বুঝতে পারছো, দু ধরনের নাম্বার। তো গোটা গোটা যে নাম্বারগুলো সেগুলোকে আমরা পূর্ণ সংখ্যার আওতায় পড়ি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ইংরাজিতে। আর ফ্র্যাকশনাল নাম্বার সেই নাম্বারগুলোকে যেগুলো
ওইরকম পয়েন্ট ফরম্যাটে থাকবে বা যেগুলোকে ভাঙলে আমরা পি বাই কিউ লিখতে পারবো। ঠিক আছে, পি বাই কিউ তো সব নাম্বারকেই লেখা সম্ভব, কারণ পূর্ণ সংখ্যাকেও আমরা পি বাই কিউ লিখতেই পারি, 4কে লিখতেই পারি 4/1, সেটা কোনো ব্যাপার নয়। মেনলি ফ্র্যাকশনাল নাম্বার হলো যে কথাটা প্রথমে আমি বললাম, যে 2.12 মানে পয়েন্টের পরে তোমাদের কাছে একাধিক ডিজিট রয়েছে। এই ফ্র্যাকশনাল নাম্বারকে না আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় সিম্পল ফ্র্যাকশন, একটাকে বলা হয় ডেসিমেল ফ্র্যাকশন। ডেসিমেল ফ্র্যাকশন মানে দশমিক ভগ্নাংশ। এবার এই সিম্পল ফ্র্যাকশনকে আমরা কি করতে পারি, নর্মালি যেটাকে আমরা ভগ্নাংশ বলে থাকি, এবং পরবর্তীকালে দেখবে তোমরা আমরা ভগ্নাংশ বলে একটা চ্যাপ্টারও পড়ি, তাই না? ভগ্নাংশ বলে আমরা একটা চ্যাপ্টারও পড়ি, তো ভগ্নাংশ চ্যাপ্টারে তো আমরা এগুলো দেখবই। তো এখানে জেনে নিই, এইখানে এই যে ভগ্নাংশ জিনিসটা, সেটা সূত্রপাত কিন্তু নাম্বার সিস্টেম থেকেই। ফ্র্যাকশনাল নাম্বারের ভাগই হচ্ছে সিম্পল ফ্র্যাকশন আর ডেসিমেল ফ্র্যাকশন। সিম্পল ফ্র্যাকশনকে 3 ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন, একটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন, আর একটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। মানেটা কীরকম? ধরো তোমাকে কখনো বললাম 2/3, কখনো বললাম 3/2, কখনো বললাম 2/1/2। ভালো করে খেয়াল করো, ওপরেরটাকে আমরা বলি নিউমারেটর বা লব, নিচেরটাকে বলে থাকি ডিনোমিনেটর বা হর সবসময়। তো যখন আমাদের লব ছোট আর হর বড়, তখন আমরা এটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ বা আমরা বলবো প্রপার ফ্র্যাকশন। যখন আমাদের লব বড় আর হর ছোট বা নিউমারেটর বড় ডিনোমিনেটর ছোট, তখন এটা আমরা বলবো ইমপ্রপার ফাংশন। যখন আমাদের এর বাইরেও কিছু পার্ট আমাদের কাছে কি পূর্ণ সংখ্যায় রয়েছে আর কিছু পার্ট আমাদের ভগ্নাংশের পার্টে রয়েছে, তো এই ধরনের যে সজ্জা, এটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। এটাকে ক্যালকুলেট কি করে করা হয়? এটাকে ক্যালকুলেট করা হয়, ধরো 2/1/2, তো এটাকে সেপারেট করা যায়, পূর্ণকে আলাদা করো, ভগ্নাংশকে আলাদা করো। তো এভাবেও আমরা এটাকে লিখতে পারি, যেটা আমাদের পরবর্তী ক্লাসে আমরা দেখব, কারণ এখান থেকে প্রশ্ন তৈরি হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমন কিছু কিন্তু এখানে হাতিগোড়া নেই যে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, সো আমরা কিন্তু চলে যেতে পারি। ওকে, ওয়েট আ মিনিট। এবারে যেটা মূলত দেখতে হবে যে ডেসিমেল ফ্র্যাকশনটা কি জিনিস। ডেসিমেল ফ্র্যাকশন হলো, ধরো যেটা আমরা তোমাদেরকে একটু আগেই বললাম যে 2.15, তো এটা কি দশমিক ফরম্যাটে লেখা আছে, পি বাই কিউ ফরম্যাটে লেখা নেই, তো এটাকে আমরা ডেসিমেল ফ্র্যাকশন বলবো। ঠিক আছে, তো চলো আমরা পরের পার্টটা দেখে নিই। এবার দেখো, এই যে ইন্টিজার পড়লাম না, তো ইন্টিজারকে আবার 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। ইন্টিজারকে আমরা 3 ভাগে দেখতে পারি। প্রথম ভাগ হচ্ছে পজিটিভ ইন্টিজার, সেকেন্ড ভাগ হচ্ছে জিরো ইন্টিজার, আর থার্ড ভাগ হচ্ছে নেগেটিভ ইন্টিজার। দেখো, অনেক বইতে জিরো ইন্টিজার আলাদা করে ভাগ করে না, কিন্তু এটা আমাদের করা উচিত। পজিটিভ ইন্টিজার মানে হলো যেগুলো আমরা সচরাচর কাউন্টিংয়ের কাজে ইউজ করি। পরবর্তীকালে গিয়ে জানতে পারবে এই পজিটিভ ইন্টিজারকেই আমরা বলি কি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার কোনগুলো? 1, 2, 3, 4, 5, এগুলো সবই পজিটিভ ইন্টিজার, যেটাকে বাংলায় বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এগুলোকেই আমরা আলাদা একটা নামে জানি, যেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার, যেটাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। ইন্টিজার আমরা অলরেডি পড়ছি, যেটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তো জিরো ইন্টিজার মানে জিরো, একটাই মাত্র তোমাদের কাছে সংখ্যা রয়েছে এখানে। নেগেটিভ ইন্টিজার বলতে -1, -2, -3 এই ধরনের সংখ্যাগুলো বোঝায়। এবার ন্যাচারাল নাম্বার একটা আমরা পড়লাম সেট, যার মধ্যে 1, 2, 3, 4, 5, 6 এরকম চলতেই আছে সংখ্যাগুলো, মানে একটা অসীম সেট যার মধ্যে অসীম সংখ্যক পদ রয়েছে। তো এই যে সেট, তার সঙ্গে যদি জিরোকে ইনক্লুড করে দেই, জিরোকে এর মধ্যে নিয়ে নেই, তাহলে আমরা পাবো দ্য সেট অফ হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার সেট। সেট মানে কি? সেট মানে কিছুই নয়, একটা ঝুড়ি যার মধ্যে অনেক জিনিসকে রাখা হয়েছে, কিন্তু রাখার একটা ধরন আছে,
যেগুলোকে পাশাপাশি পাশাপাশি কমা দিয়ে লিখব। একই জিনিসকে একাধিকবার ইউজ করব না, একটা জিনিসকে একবারই লিখব। আমি যে কোনো খুশি লিখতে পারি, আগে পরে লিখলেও কোনো ব্যাপার নয়। এগুলো হচ্ছে রুলস। এই রুলস মেনটেন করে যে ঝুড়ি, তাকে আমরা ম্যাথামেটিক্সের ভাষায় বলি সেট। ওকে। ডেসিমেল ফ্র্যাকশন। আচ্ছা, হোল নাম্বারকে কিভাবে আমরা প্রকাশ করি? ডব্লিউ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপরে ডেসিমেল ফ্র্যাকশন আমরা দেখব। ডেসিমেল ফ্র্যাকশন মানে হলো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে আমরা ফার্দার দুটো ক্যাটেগরিতে ভাগ করি। একটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ, আর একটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ, যেটাকে ইংরাজিতে বলা হয় ফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশন। ফাইনাইট কেন? ধরো তোমাকে আমি বললাম 0.532, তার মানে কি মাত্র তিনটে আমি ডিজিট পয়েন্টের পরে মেনশন করেছি, চারটেও করিনি, পাঁচটাও করিনি, ছটাও করিনি, বা ডট ডটও লিখিনি। তার মানে পয়েন্টের পরে নির্দিষ্ট সংখ্যক ডিজিটকে আমি লিখেছি, হয় তিনটে লিখবো, অথবা চারটে, পাঁচটা, 10টা, 100টা, 500টা, যাই লিখি, নির্দিষ্ট সংখ্যক লিখবো। চলতেই আছে এরকম নয়। সেটা যদি 1000টা হয় তাও ঠিক আছে, তাহলেও সসীম। কিন্তু কন্টিনিউ চলছে এরকম হলে হবে না। যেমন পাই এর মান কন্টিনিউ চলছিল, ডট 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 ডট, হবে না। কিন্তু যদি পয়েন্টের পরে তিনটে সংখ্যা, তিনটে ডিজিট থাকে, কখনো হাজারটাও ডিজিট থাকে, তাতেও কোনো যায় আসে না। যদি হয় সেটাকে বলবো আমরা সসীম দশমিক ভগ্নাংশ বা ফাইনাইট ডেসিমেল ফ্র্যাকশন। এরপরে যেটা দেখতে হয় সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, যেটাকে আমরা বলে থাকি রেকারিং ডেসিমেল ফ্র্যাকশন। তো রেকারিং ডেসিমেল ফ্র্যাকশন জিনিসটা কি? যেখানে আমরা দেখতে পাবো একটা নির্দিষ্ট প্যাটার্ন রিপিট হচ্ছে। কীরকমভাবে রিপিট হচ্ছে? সেটাকে দুভাবে রিপিট হতে পারে পয়েন্টের পরের ডিজিটগুলো। এর মধ্যে ওই জন্য আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করে নিয়েছি। একটাকে বলে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ, আর একটাকে বলে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ মানে পয়েন্টের জাস্ট পর থেকেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে রিপিট হওয়া শুরু হয়ে গেছে। যেমন 0. দেখো 1 2 1 2 1 2 1 2 1 2, তার মানে 1 2কে যদি আমি একসাথে একটা ঝুড়ির মধ্যে পুরে নিই আর সেটাকে বারবার কপি পেস্ট করতে থাকি, তাহলে প্যাটার্নটা বোঝা যাচ্ছে না? 1 2 1 2 বারবার রিপিট হচ্ছে। তাহলে দেখো পয়েন্টের পর থেকেই রিপিটেশন স্টার্ট, তাই একে আমরা বলি শুদ্ধ দশমিক ভগ্নাংশ। যদি আমরা দেখি যে 1.1212121, তাহলে দেখো 1.1 এই পর্যন্ত কিন্তু কোনো রিপিটেশন হয়নি, কিন্তু এরপরে 1 2 1 2 1 2 দেন রিপিটেশন শুরু হয়েছে। তার মানে পয়েন্টের পরে কিছু ঘর ছেড়ে রিপিটেশন স্টার্ট হয়েছে। তাই এ ধরনের রিপিটেশনওয়ালা সংখ্যাকে আমরা বলবো, বা ভগ্নাংশকে আমরা বলবো মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে সিম্পল উপায়ে আমি দুটো জিনিস বলে দিচ্ছি, যদিও এটা আমরা পরে ডিটেলসে পড়ব। যেমন এই যে প্যাটার্নটা 0.12121212, এই প্যাটার্নটাকে এভাবেও প্রকাশ করা হয়। 0.12 মাথায় একটা বার বা একটা দাগ, আর 0.12 এরকমও লেখা যেতে পারে, 1-এর মাথায় একটা পুটকি দেবে, 2-এর মাথায় একটা পুটকি দেবে। এই দুটোকে বলা হচ্ছে পৌনপণিক। ঠিক আছে? এবং এইখানে যেটা আছে এটাকেও তুমি লিখতে পারো 1.12 মাথায় বার। এটা একটুখানি চেঞ্জ করতে হবে, আমি তোমাদের লিখে দিচ্ছি। এটা হবে 1.1 দেন 1 2, 1.1 দেন 1 2 মাথায় বার, বা 1.1 দেন 1-এর মাথায় পুটকি, 2-এর মাথায় পুটকি। ওকে, সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। খুব ইন্টারেস্টিং জিনিস, যেটার উপরে কিন্তু প্রশ্ন আসে। তো আমরা যখন প্রশ্ন উত্তর দেখব আরও ভালো করে জিনিসগুলোকে দেখে নেব। এবার যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে আবার ক ভাগে ভাগ করা হয়। তো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কম্পোজিট নাম্বার, একটাকে বলা হয় প্রাইম নাম্বার। দেখো এখান থেকে স্টেটমেন্ট বেস প্রশ্ন কিন্তু তৈরি হতে পারে, যে কম্পোজিট নাম্বার কার ভাগ, এই কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন এক্সামে। সেগুলো নয় আমরা পরেই কথা বললাম, কিন্তু এটা জেনে রাখো এখানে কিন্তু ন্যাচারাল নাম্বারের ভাগ হচ্ছে কম্পোজিট নাম্বার আর প্রাইম নাম্বার। ঠিক আছে? কারণ আমাদের কিন্তু আরও ভাগ রয়েছে, ইভেন নাম্বার, অড নাম্বার। তো
তো আমরা যদি এটা গুলিয়ে ফেলি তাহলে আমরা কোনো রকম লজিক্যাল প্রশ্ন সলভ করতে পারবো না। একটু পরে আমি লজিক্যাল প্রশ্ন দেব। যেমন তোমাদের যদি সুবিধার্থে আমি একটা দুটো প্রশ্ন এখানেও বলছি। ধরো -2, এটা 4টে অপশান দিলাম, কি ধরনের নাম্বার বলবে? তোমরা নিজেরা বলার চেষ্টা করবে। একটা ইভেন নাম্বার, একটা অড নাম্বার, একটা কম্পোজিট নাম্বার, একটা প্রাইম নাম্বার। দেখবে অনেকেই তোমাদের মধ্যে কনফিউশনে পড়ে যাচ্ছ। তো আমি তোমাদেরকে বলে রাখি, এইটা পড়ার পরে তোমাদের এই কনফিউশনটা থাকবে না। দেখো, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, যার মধ্যে 1 2 3 4 5 6 ডট 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 এই ধরনের সংখ্যা আছে, অসীম সংখ্যক সংখ্যা আছে, যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কম্পোজিট নাম্বার এবং প্রাইম নাম্বার। কম্পোজিটের বাংলা কথা যৌগিক সংখ্যা, আর প্রাইম নাম্বারের বাংলা কথা মৌলিক সংখ্যা। কম্পোজিট নাম্বার বলতে কোন ধরনের সেই সংখ্যাকে বোঝায়, যে সংখ্যাকে আমরা সেই সংখ্যা প্লাস এক দ্বারা, প্লাস নয় মানে এক দ্বারাও ভাগ করা সম্ভব, কিন্তু তাছাড়াও একটা অন্তত সংখ্যা এমন আছে যেটা দিয়ে ভাগ যায়। বলে স্যার এত জটিল কি বললেন? উদাহরণ দিচ্ছি, ধরো 8। 8 কি ধরনের সংখ্যা? আমি বলবো যৌগিক সংখ্যা, কারণ 8 1 দিয়েও ভাগ যায়, 8 8 দিয়েও ভাগ যায়, তাহলে সেই সংখ্যা দিয়েও ভাগ চলে গেল, 1 দিয়েও ভাগ চলে গেল। আর অন্তত একটা সংখ্যা আছে 2, 2 ছাড়াও আমি জানি 4 দিয়ে যায়, বাট অন্তত একটা তো আছে যেটা দিয়ে ভাগ যায় 1 আর সেই সংখ্যা ছাড়া, তাহলে এই সংখ্যাটা কি? কম্পোজিট নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই ইন্টারেস্টিং কিন্তু এখানে জিনিস। ওকে, দেখো তো 4 একটা কম্পোজিট নাম্বার। ঠিক সেভাবে তোমরা যদি দেখো যে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার মানে হলো মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা ডেফিনেশন কি হবে? 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। বলে স্যার উদাহরণ দেন। 7, 7 নিয়ে নাও। 7 1 দিয়ে ভাগ যায়, 7 7 দিয়ে ভাগ যায়, আর মাঝামাঝি কোনো সংখ্যা নেই যেটা দিয়ে ভাগ যাবে। তাহলে 7 একটা কি সংখ্যা? 7 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে? তো এই ধরনের মৌলিক সংখ্যার লিস্ট কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হয়, তার পিছনে কিছু কারণ আছে। কারণ অনেক সময় আমাদেরকে গুণে বলতে বলে যে 1 থেকে 20-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 200-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, ইভেন 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। তো তোমাদেরকে পরীক্ষার প্রশ্নের জন্য সবসময় প্রস্তুত থাকা জরুরি। তো চলো আমরা দেখে নিই কিছু প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষায় রিসেন্ট এক্সামগুলোতে এসেছে, সেগুলো একটু আলোচনা করে নিই। কিন্তু আলাদা করে প্রশ্ন উত্তর কিন্তু আমরা আলোচনা করব, সেটা পরে আসি। এইটুকুনি যতটুকু পড়ালাম তার উপর বেস করে কিছু প্রশ্ন আলোচনা করা যাক। যেমন তোমাদেরকে যদি বলা হয় স্মলেস্ট প্রাইম নাম্বার কত বলো, তোমরা কি বলবে? স্মলেস্ট প্রাইম নাম্বার কত বলার অর্থ হচ্ছে তোমাদের প্রাইম নাম্বারের জ্ঞানটা আছে কিনা টেস্ট হচ্ছে। অপশানের মধ্যে 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, বা আরও কিছু থাকতে পারে। তো সেক্ষেত্রে অনেকেই দেখবে ভুল ভাল টিক মারতে আরম্ভ করেছে, কারণ তাদের মধ্যে লজিকই নেই। অর্থাৎ -3 -2 অপশানে থাকতে পারে। তো প্রথমত কোনো মাইনাস অপশানে হবে না। বলে স্যার কেন? তার পিছনে কারণটা একটু বোঝার দরকার রয়েছে। ধরো এই যে কম্পোজিট নাম্বার আর প্রাইম নাম্বার, এটা কার ভাগ? এটা ন্যাচারাল নাম্বারের ভাগ। ন্যাচারাল নাম্বার কি কখনো নেগেটিভ হতে পারে? উত্তর হচ্ছে না, হতে পারে না। তাহলে যে নাম্বার নিজেই নেগেটিভ হতে পারে না, তার থেকে নিয়ে নেওয়া নাম্বার কখনো নেগেটিভ হতে পারবে না। কারণ ওই মেন ঝুড়ি যদি আমাদের কাছে পচা আম বলা হয়, তাহলে তার থেকে বেরোনো আম পচা আমই হবে। তো সেরকম ব্যাপার। তাহলে এখানে কোনো নেগেটিভ নাম্বার তো আমাদের কম্পোজিট বা প্রাইম নাম্বার হতে পারবে না। সেকেন্ড, 0 কি ধরনের নাম্বার স্যার? 0 আমরা কি প্রাইম নাম্বারের ডেফিনেশনে ফেলতে পারি? 0 প্রাইম নাম্বারের ডেফিনেশন বলছে যে নাম্বার 1 এবং সেই সংখ্যা। স্যার 0 তো ডেফিনেশনই ফলো করে না, 0-র ক্ষেত্রে 1 আর সেই সংখ্যা তো সেম, তাহলে তো 0 তার মানে স্যার প্রাইম নাম্বার নয়। তাহলে কি স্যার 0 কম্পোজিটে ফেলতে পারি? ওখানেও সেম সমস্যা, ডেফিনেশনে ফেলতে পারছি না। তাহলে 0 হচ্ছে নাইদার প্রাইম নর কম্পোজিট নাম্বার। ইভেন ওটা তো নেওয়ার দরকারই নেই, কারণ ন্যাচারাল নাম্বার থেকে তো আমি নাম্বারগুলোকে তুলবো, তাই না? তো 0 কি ন্যাচারাল নাম্বারের পার্ট? প্রথম কথা হচ্ছে 0 কি স্যার ন্যাচারাল নাম্বারের পার্ট? বলে স্যার না। তাহলে 0কে কনসিডারেশনই রাখবো না, এটাও অনেক সময় অনেকে বুঝতে পারে না। এবার স্যার 1 তো স্যার ন্যাচারাল নাম্বারের পার্ট,
তাহলে স্যার এককে কি আমরা প্রাইম নাম্বার কম্পোজিট বলতে পারি? বলে স্যার এইখানেই হচ্ছে প্রশ্নটা শুরু হচ্ছে, আগেরটা কোনো প্রশ্নই ছিল না। দেখো, এক এমন একটা সংখ্যা, এক এবং সেই সংখ্যা এখানে সেম, এক এবং সেই সংখ্যা যদি সেম হয়, ঠিক আছে, এক এবং সেই সংখ্যা যদি সেম হয় তাহলে এখানে ডেফিনেশন ফলো করছে না, আর ডেফিনেশন ফলো না করলে এটা কিন্তু প্রাইম নাম্বার বলতে পারবো না, ইভেন এটাকে কম্পোজিটও বলতে পারবো না, কারণ এক আর সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা, তাহলে সেই সংখ্যাই নেই বা এক, তাই না? তো ডেফিনেশনকে এরা বিট্রে করছে, তাহলে এটা হবে নাইদার প্রাইম নর কম্পোজিট, নাইদার প্রাইম নর কম্পোজিট। ওকে, ক্লিয়ার? আশা করি তোমরা পরিষ্কারভাবে জিনিসটাকে বুঝতে পেরেছো এবং কোনো অসুবিধা থাকার এখানে কিন্তু জায়গা নেই। এবার প্রশ্ন হচ্ছে স্মলেস্ট প্রাইম নাম্বার কত, বা সব থেকে ছোট প্রাইম নাম্বার কত? তাহলে স্যার আপনি বললেন এক থেকে, আমাদের ন্যাচারাল নাম্বার শুরু হয় এক থেকে, এক প্রাইম নাম্বার নয়, কম্পোজিটও নয়, বাদ দিলাম। এবার আসে দুই। দুই কী ধরনের সংখ্যা? বললো স্যার দুইকে চেক করে দেখি, এক দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, দুই দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, কিন্তু এক আর দুই দ্বারা, দুই ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, যায় না, নেই তো, আর যাবে কি দিয়ে? তাহলে দুই এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে দুই একটা কি নাম্বার? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে দুই প্রথম যে সংখ্যা যেটা মৌলিক পাচ্ছে সেটা দুই, তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন বলে স্মলেস্ট প্রাইম নাম্বার কত, তুমি উত্তর দেবে কত? দুই। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ইভেন প্রাইম নাম্বার কত, তাই না? এবার দেখো দুই ছাড়া বাকি যত প্রাইম নাম্বার আছে, 3, 5, 7, 11, 13, 17, 19, সবগুলো কি সংখ্যা? বলে স্যার বিজোড় সংখ্যা। বলে স্যার জোড় বিজোড় তো শেখাননি। আরে শেখার দরকার নেই, পরে বলছি, আগে এটুকুনি তোমাদের কমন সেন্স আছে কোন নাম্বার 2 দিয়ে ভাগ যায় আর কোন নাম্বার 2 দিয়ে ভাগ যায় না। যে নাম্বার 2 দিয়ে ভাগ যায় তাকে আমরা বলি জোড় সংখ্যা, সে যে কোনো নাম্বার হতে পারে। আর যে নাম্বার 2 দিয়ে ভাগ যায় না তাকে আমরা বলি বিজোড় সংখ্যা। তাহলে এখানে দেখো 3, 5, 7, 11 এগুলো কোনো নাম্বারই 2 দিয়ে ভাগ যায় না, তাহলে এগুলো বিজোড় সংখ্যা। একমাত্র জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হলো আমাদের 2। তাহলে 2 হচ্ছে একমাত্র ইভেন নাম্বার যেটা প্রাইম নাম্বারও বটে, মানে প্রাইম প্লাস ইভেন, ইভেন দুটো নাম্বারই একসাথে কে? 2। আর কোনো নাম্বার নেই যেটা কিন্তু প্রাইম আর ইভেন একসাথে হতে পারে। তাহলে 2 হচ্ছে অনলি প্রাইম নাম্বার অ্যান্ড ইভেন, প্রাইম ইভেন নাম্বার। ওকে, সো এটা থেকে প্রশ্ন আসে। এবার স্মলেস্ট কম্পোজিট নাম্বার কি স্যার? তোমরা নিজেরা যদি একটু ঠান্ডা মাথায় বিচার করো তাহলে তোমাদের কাছে এখান থেকেও প্রশ্ন কিন্তু কোনো অসুবিধা দেবে না। মানে ধরো কম্পোজিট নাম্বার আমি এক থেকে চেক করা শুরু করব, এক প্রাইম নয়, কম্পোজিট নয়, 2 প্রাইম নাম্বার, 3 আমি প্রাইম নাম্বার জানি, 1 আর 3 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যায় না, 4 1 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, প্লাস 2 দিয়েও ভাগ যায়, তাহলে 4 হচ্ছে প্রথম সংখ্যা যেটা এই প্রপার্টিকে বহন করছে কম্পোজিটের, তাহলে 4 হচ্ছে স্মলেস্ট কম্পোজিট নাম্বার। এছাড়া যদি আমরা দেখি স্মলেস্ট অড কম্পোজিট নাম্বার কি, তাহলে দেখো 4-এর পরে 5 চলে আসো, 5 হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে কম্পোজিট তো নয়। 6 হচ্ছে কম্পোজিট নাম্বার কিন্তু অড নয়, কারণ অড হতে গেলে 2 দিয়ে ভাগ গেলে চলবে না, প্লাস তোমাকে কম্পোজিট নাম্বারও হতে হবে, তাই না? মানে এক আর সেই সংখ্যা ছাড়াও মাঝখানে একটা সংখ্যা হতে হবে। তাহলে গিয়ে দেখবে তোমরা এরকম বাড়াতে বাড়াতে 9 একটা সংখ্যা পাবে যেটা দেখবে 2 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা একটা অড নাম্বার। এবং দেখবে এটা 1 আর 9 ছাড়াও 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা কম্পোজিট নাম্বারও বটে, তাহলে এটা হচ্ছে অড কম্পোজিট নাম্বার প্রথম, স্মলেস্ট, তাই না? এছাড়া যদি আমরা দেখি ইন্টিজারকে, বা তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে স্যার এই যে ইভেন অড বলছে এটা তাহলে কার ভাগ, এটা তাহলে কার ভাগ, কোথা থেকে এলো? তো বলে রাখি, আমরা একটু আগে পড়লাম কম্পোজিট আর প্রাইম ওরা হচ্ছে ন্যাচারাল নাম্বারের ভাগ, কিন্তু যদি তোমরা খেয়াল করো ইন্টিজার, তো ইন্টিজার জিনিসটা আমরা পড়েছিলাম মনে করো 0, 1, 2, 3, 4 প্লাস কি ছিল? -1, -2, -3, -4, এই যে নাম্বারগুলো ছিল সেগুলোকে আমরা ইন্টিজার বলেছিলাম বা পূর্ণ সংখ্যা বলেছিলাম। সেই পূর্ণ সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইভেন নাম্বার, একটা হচ্ছে অড নাম্বার। এবার তোমাদের মাথায় অনেকের প্রশ্ন আসছে ইভেন নাম্বারের মধ্যে স্যার ইন্টিজারের মধ্যে তো নেগেটিভ নাম্বারও রয়েছে, তাহলে কি ইভেন নাম্বার আর অড নাম্বারের মধ্যে নেগেটিভ থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে। ওই জন্যই তোমাদেরকে ওই প্রশ্নটা দিয়েছিলাম যে -2 এটা কি নাম্বার যদি তোমাকে জিজ্ঞেস করে, প্রথমত এটা একটা ইন্টিজার নাম্বার, যদি তার গভীরে জিজ্ঞেস করে তাহলে বলবো এটা হচ্ছে একটা ইভেন নাম্বার।
কারণ -2 2 দিয়ে ভাগ যায়। কিন্তু একটা কথা চিন্তা করো, -2 কখনোই কম্পোজিট প্রাইম নাম্বারের মধ্যে মানে চেক করবই না। তার কারণ প্রাইম নাম্বার বা কম্পোজিট হতে গেলে তাকে ন্যাচারাল নাম্বার হতে হবে। -2 তো আর ন্যাচারাল নাম্বার নয়, তাই না? তো এটাকে বুঝে নিতে হবে আমাদেরকে। ঠিক আছে? তো এই ছিল আমাদের সম্পূর্ণ টপিক। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমরা নেক্সট সেশনে এটাকেই কন্টিনিউ করব। একটু আরও ডেপথে একটু ফাস্ট আমরা পড়ার চেষ্টা করব। প্রথম সেশনে আশা করি তোমরা পুরো জিনিসটাকে গুছিয়ে বুঝতে পেরেছো। এর পরের সেশন থেকে তোমরা অ্যাক্টিভলি ক্লাসগুলোকে দেখবে, যাতে তোমাদের মধ্যে কোনো রকম কনফিউশন না থাকে এবং ক্লাসেই কিন্তু পড়া তৈরি হয়ে যাবে। ভালো থেকো, পরের সেশনে দেখা হচ্ছে।